সচিবালয় থেকে থানা, গত 17 বছরে প্রশাসনকে যারা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিলেন তাদের কি সময় শেষ হয়ে এলো? তাহলে তারেক রহমানের শুদ্ধি অভিযান নিয়ে এখন প্রশাসনে এবং পুলিশ বাহিনীতে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, যারা সরাসরি দলীয় ক্যাডার হিসাবে কাজ করেছেন তাদেরকেই শুধু বদলি করেই ক্ষান্ত হবেন তিনি, নাকি তাদের চাকরি চলে যাওয়া উচিত বা চাকরিটাই চলে যাবে? আজ আমরা কথা বলবো তারেক রহমানের সেই মহাপরিকল্পনা নিয়ে, যিনি শুদ্ধি অভিযান নিয়ে একটি মহাপরিকল্পনা তৈরি করেছেন। আর এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের পুরো প্রশাসনিক চিত্রকে তা বদলে দেবে। আমাদের কাছে আসা তথ্য বলছে, প্রশাসন ও পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত একটি তালিকা তৈরির কাজ চলছে। যারা গত 3টি নির্বাচনে সরাসরি আওয়ামী লীগের পক্ষে ভূমিকা রেখেছেন, দিনের ভোট রাতে করেছেন, কিংবা প্রায় জোর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নির্বাচনগুলিতে তাদের প্রতিনিধিদের নির্বাচনে জয়লাভ করতে সহযোগিতা করেছেন, ভোটের বাক্স ভরে দিয়েছেন, এইসব ভূমিকা যারা রেখেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এই তালিকার মাধ্যমে। তারেক রহমানের এক্ষেত্রে একটি স্পর্শ বার্তা, আর তা হচ্ছে কোনোভাবেই যেন কোনো নির্দোষ কর্মকর্তা হয়রানির শিকার না হন। তবে যারা পেশাদারিত্ব ছেড়ে রাজনীতি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিলেন, অর্থাৎ যারা আওয়ামী লীগের হয়ে এক ধরনের সরকারি কর্মকর্তা হয়েও যারা দলীয় কর্মীর মতো আচরণ করেছেন, দলীয় লাঠিয়াল বাহিনী হিসাবে তারা ক্ষমতার চর্চা করেছেন, আওয়ামী লীগকে নানা সুবিধা আদায় করে দিয়েছেন, তাদের আর গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হবে না। এটি হচ্ছে এই মহাপরিকল্পনা বা শুদ্ধি অভিযানের একটি অন্যতম প্রধান লক্ষ্য। আমরা জানি যে গত 1.5 দশকে ডিবির হারুন কিংবা মনিরুল ইসলামের মতো কর্মকর্তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড চলেছে তা আমাদের এই প্রশাসনকে কিংবা পুলিশ প্রশাসনকে নানাভাবে বিতর্কিত করেছে। যারা যখন তখন তাদের ইচ্ছে মতো আওয়ামী লীগের আদেশ অনুযায়ী মানুষকে নির্যাতন করেছে, মানুষকে গুম করেছে, জোর করে ধরে নিয়ে গেছে। সুতরাং সেই ইমেজ ভাঙতে তারেক রহমানকে অনেক লম্বা পরিকল্পনা নিতে হবে। এবং সেক্ষেত্রে কি তার পরিকল্পনা? তিনি কি ডিবি বা সিটিটিসির মতো এই যে ইউনিটগুলি রয়েছে বা এনএসআই এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা ইউনিটগুলি রয়েছে সেগুলো কি ঢেলে সাজাবেন, নাকি এগুলো এভাবেই থাকবে? যদি তাদের ইমেজকে পরিবর্তন করতে হয়, ডিবির হারুন একটি ব্র্যান্ডেড নাম হয়ে গেছে মানুষকে অত্যাচার করার জন্য, সেই ব্র্যান্ড থেকে যদি এই ইমেজ পরিবর্তন করে একটি ইতিবাচক জায়গায় এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসতে হয় তাহলে এটিকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। এবং আমি মনে করছি, বিশ্বাস করছি, তারেক রহমানের যে শুদ্ধি অভিযান সেখানে এগুলোকে, এইসব প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবার পরিকল্পনা রয়েছে। আমাদের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের সবচাইতে বড় একটি ব্যাধি হলো চুক্তিভিত্তিক নিয়োগ। আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কোনো কর্মকর্তা, বিশেষ কোনো মিনিস্ট্রি কিংবা অধিদপ্তরের কর্মকর্তা যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদেরকে অনেকটা জোর করেই নিজেদের সুবিধা আদায়ের জন্য, তাদেরকে দিয়ে ব্যবহার করার জন্য আওয়ামী লীগ সরকার তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে 2 বছর 3 বছর করে, এবং দফায় দফায় এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। যোগ্যদেরকে বঞ্চিত রেখে নিজেদের পছন্দ মতো লোকজনকে এই চুক্তিভিত্তিক নিয়োগে তারা অগ্রাধিকার দিয়েছে। সুতরাং চুক্তিভিত্তিক এই যে নিয়োগ ব্যবস্থা, এই যে সংস্কৃতি, এটা কি চিরতরে বন্ধ হতে যাচ্ছে? তারেক রহমান কি তরুণ যে বিসিএস কর্মকর্তাদের রয়েছেন তাদের জন্য দরজা খুলে দেবেন,
নাকি এই পুরনোদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখে নতুনদের জন্য দরজা বন্ধ করেই রাখবেন? আমলাতন্ত্রে বড় ধরনের রদবদল নিয়ে কী ভাবছে বিএনপি তা নিয়ে এখন প্রশাসনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের প্রতিটি ব্যক্তি যারা বিভিন্ন সময়ে এ ধরনের দলীয় ক্যাডার হিসাবে দায়িত্ব পালন করেছেন তারা এখন আতঙ্কিত বোধ করছেন এবং সেটাই স্বাভাবিক। সবচাইতে যে বিতর্কিত আলোচনা সেটি হচ্ছে বিগত কয়েক বছরে বিসিএস পরীক্ষার মাধ্যমে যে সমস্ত ক্যাডাররা নিয়োগ লাভ করেছেন, অর্থাৎ যারা সিভিল সার্ভিসের মাধ্যমে সিভিল সার্ভিসে বিসিএস পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন, সেখানে বড় ধরনের একটি অন্যায় বা অপরাধ সংঘটিত হয়েছে। সেখানে মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এই ছেলেটি কিংবা মেয়েটি তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যদি জড়িত না থাকে তাহলে কোনো ক্রমেই এই বিসিএস পরীক্ষায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি বা পাশ করানো হয়নি। এখানে একেবারে ডিএনএ টেস্টের মতো করে তাদের বংশের মধ্যেও যদি দাদা দাদি নানা নানির মধ্যেও যদি বিএনপি কিংবা অন্য কোনো দলের কোনো লোক থেকে থাকে এবং আওয়ামী লীগের প্রতি তাদের আনুগত্য না থাকে তাহলে তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করা সত্ত্বেও, তাদেরকে মেধা থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। এবং একই সাথে আরেকটি বড় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তথাকথিত মুক্তিযোদ্ধার কোটার নামে। অনেক ছেলেমেয়েরাই জেনুইন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে হয়তো এই কোটায় চাকরি পেয়েছেন, কিন্তু আমরা এটাও জানি যে অনেক বিসিএস কর্মকর্তা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জমা দিয়ে এই বিসিএস কোটায় মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নিয়েছেন। আমরা দেখেছি যে অনেক সচিব পর্যন্ত এই অপরাধ ধরা পড়েছেন এবং তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে দু একটি ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা জীবনের শেষ দিন পর্যন্ত চাকরির বয়সসীমা যতদিন ছিল তারা এই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েই চাকরি শেষ করেছেন এবং তারা চাকরি শেষে পেনশন পর্যন্ত পেয়েছেন বা পাচ্ছেন। সুতরাং এই যে বিশাল জনবল বা কর্মকর্তা যারা আছেন তাদেরকে কি তারেক রহমান নতুন করে এখন যাচাই বাছাই করবেন বর্তমানে যারা রয়েছেন, যারা অবসরে যাননি এখনও? যদি তাই হয় তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটি প্রশাসনিক সংস্কার। কারণ আমরা চাই না যে ভুয়া সার্টিফিকেট কিংবা রাজনৈতিক পরিচয়ে, দলীয় পরিচয়ে কেউ এই ধরনের প্রশাসনে নিয়োগ লাভ করুক, মেধাকে বাদ দিয়ে এইভাবে অযোগ্যদেরকে সামনে নিয়ে আসুক, সেটিও তারেক রহমানের একটি পরিকল্পনার অংশ হতে পারে। পুলিশের বিষয়ে দু একটি কথা বলা দরকার। আমরা জানি যে বাংলাদেশে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, থানায় যেতে ভয় পায়, পুলিশকে দেখলে আতঙ্ক থাকে, কিন্তু সেটি তো হবার কথা ছিল না। সেক্ষেত্রে তারেক রহমানের এই দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে বর্তমান পুলিশ সেই সরকারের পুলিশ থেকে তাদেরকে জনগণের পুলিশ হিসাবে গড়ে তোলা। তো প্রশ্ন হলো, যারা ডিবি বা বিশেষ শাখায় থেকে মানুষের উপর জুলুম করেছেন, যেটা আমি একটু আগে বলেছি যে যখন তখন মানুষকে ধরে নিয়ে গেছেন, সাদা পোশাকে এসে মানুষকে ধরে নিয়ে গেছেন, গুম করেছেন এবং থানায় গেলে যাদের মামলা নেওয়া হয়নি, এই গুমের মামলা নেওয়া হয়নি, ডিবি নিঃসংকোচে বা ভয়ের মতো বলে দিয়েছে যে আমাদের জানা নেই, আমরা তাকে গ্রেপ্তার করিনি, অথচ আমরা দেখেছি 7 দিন 10 দিন পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। এই সমস্ত যারা ডিবি বা পুলিশ বা অন্যান্য বিশেষ গোয়েন্দা শাখার লোকেরা কাজ করেছেন, তাদের কি কেবল ওএসডি করলেই বিচার সম্পন্ন হবে, নাকি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে? সেটি একটি মহাপরিকল্পনার অংশ। তবে এ ধরনের সংস্কার সবসময় কঠিন কাজ, আর যখন শত্রু ঘরের ভেতরেই থাকে তখন তা আরও কঠিন হয়ে পড়ে। কারণ আমরা জানি যে প্রশাসনের ভিতরেই এসব শত্রুরা লুকিয়ে আছে। যখনই তাদের গায়ে হাত দেওয়া হবে, যখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখনই এই শত্রুরা তাদের চেহারা দেখাবে, আসল চেহারা দেখিয়ে বের হয়ে আসবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। সুতরাং তারেক রহমানের এই শুদ্ধি অভিযান কি তাহলে সফল হবে, নাকি আমলাতন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেট তাকে বাধা দিবে? আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক?
17 বছর ধরে জেকে বসা এই প্রশাসন ও পুলিশ বাহিনীকে কি রাতারাতি সংস্কার করা সম্ভব, নাকি কঠোর হতে গিয়ে তারেক রহমানকে নানা ধরনের প্রতিরোধের মুখে পড়তে হবে? আমাদের মধ্যে যারা দলবাজি করছেন তাদেরকে কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? কমেন্টের মাধ্যমে আপনাদের সৎ মতামত আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই সিরিজের অর্থাৎ তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই সিরিজের আমাদের 3য় পর্বে আমরা কথা বলবো চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।